নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। অনেক হয়েছে আর না, আমাদের দম ফুরিয়ে এসেছে। কে বলছে? না, পাকিস্তান। সোজা বাংলায় ভারত পাক যুদ্ধ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বক্তব্য আপাতত এটুকুই। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। দুপুরেও ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় আগুন হানা থামায়নি ভারতীয় কামান, কিন্তু বিকেলেই বেজে উঠল ফোন। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের পক্ষ থেকে আজ বিকেলে ফোন আসে ভারতের কাছে, আর সেখানেই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চায় ইসলামাবাদ। ইসলামাবাদের আর্জি মেনে নেয় ভারত। এরপর দুপক্ষের আলোচনার ভিত্তিতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত। পাক অপপ্রচার থেকে ভারতীয় সেনার সাফল্য নিয়ে বিশদে জানালো বিদেশ মন্ত্রক। জল, স্থল, আকাশ তিন বাহিনীকেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে। সত্যিটা হলো, যুদ্ধবিরতির আর্জি জানানো ছাড়া পাকিস্তানের আর কিছু করারও ছিল না। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, যার বাংলা করলে দাঁড়ায় পশ্চিম রণাঙ্গন সম্পূর্ণ শান্ত। এরিক মারিয়া রেমার্কের লেখা এই উপন্যাসটি নিয়ে যে বিখ্যাত সিনেমাটি হয়েছিল, তার শেষ দৃশ্যে দেখা গিয়েছিল যুদ্ধ থেমে গেছে। মাটিতে পড়ে থাকা রাইফেলের নলের ওপর একটি প্রজাপতি এসে বসল হঠাৎ। এই দৃশ্যই দেখা যেতে পারে ভারত পাক নিয়ন্ত্রণ রেখায়। কেননা টানা কদিন ধরে চলে আসা ভারত পাক যুদ্ধের আপাতত শেষ হলো এবার। আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারতের, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখলো ভারত। 12ই মে দুপুর 12টার সময় দুদেশের শীর্ষ সেনা আধিকারিকদের মধ্যে আবার বৈঠক হবে। সেই বৈঠকই উঠে আসবে ভারতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধের প্রসঙ্গ। শনিবার ভারত ওয়ার অন টেরর ঘোষণা করেছে। জঙ্গি দমনে এবার কঠোর পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে জরুরি বৈঠক হয়। বৈঠকের পর সরকারি সূত্রে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি হামলাকে এবার যুদ্ধ হিসেবে গণ্য করবে ভারত। তার মানে এতদিন ধরে যে চোরাগোপ্তা হামলা চালিয়েছে পাকিস্তান, সেরকম হামলা চালানোর আগে 100 বার ভাবতে হবে এবার। একটি জঙ্গি হামলা এবং তার বদলে ভারতের পাল্টা বিপুল বদলা, গোটা বিশ্বের কাছে এই খবর পৌঁছানো দরকার ছিল। The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. স্থগিত যুদ্ধ। ভারতীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারতের। 12ই মে দুপুর 12টার সময় দুদেশের শীর্ষ সেনা আধিকারিকদের মধ্যে আবার বৈঠক হবে। সেই বৈঠকেই উঠে আসবে ভারতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধের প্রসঙ্গ। শনিবার ভারত ওয়ার অন টেরর ঘোষণা করেছে। জঙ্গি দমনে এবার কঠোর পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে জরুরি বৈঠক হয়। বৈঠকের পর সরকারি সূত্রে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি হামলাকে এবার যুদ্ধ হিসেবে গণ্য করবে ভারত। আমেরিকার 9/11 হামলার পর যেভাবে ওসামা বিন লাদেন ও আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমেরিকা, এবার সেই পথেই হাঁটছে ভারত। একইভাবে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, হুতি ও আইসিসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এবার ভারতেরও ঘোষণা, জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলা হবে। যদি দেখা যায় ভারতের মাটিতে কোনো জঙ্গি হামলা হয়েছে এবং তার পেছনে বিদেশি মদত আছে, তাহলে সেই দেশে ঢুকে জঙ্গি দমন করবে ভারত। এই সিদ্ধান্ত
সিদ্ধান্ত পাকিস্তানের জন্য এক কড়া বার্তা। ভবিষ্যতে ভারতের মাটিতে জঙ্গি হানা হলে তা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে। ভারত বরাবর বলে এসেছে যুদ্ধ তারা চায় না, ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সরকারের মতে দেশের নিরাপত্তা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার, তাই কোনো জঙ্গি কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। যুদ্ধবিরতির পরেও ভারতের এই সন্ত্রাস বিরোধী অবস্থান বজায় থাকবে। কলকাতা টিভি। ভারত পাক যুদ্ধবিরতিতে তার বড় ভূমিকা আছে, এমনটাই দাবি আমেরিকার। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাতভর এ নিয়ে আলোচনা হয়েছে এবং ভারত পাকিস্তান দু দেশই যুদ্ধবিরতিতে রাজি। যদিও এর আগে ভারত পাক দ্বন্দ্বে আমেরিকা নাক গলাবে না বলে জানিয়েছিল হোয়াইট হাউস, তারপরেও সীমান্তে উত্তেজনা কমাতে কূটনৈতিক চেষ্টা জারি ছিল ট্রাম্প প্রশাসনের। শনিবার সকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তার আগে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও ফোনে কথা হয় তাঁর। ঘটনাচক্রে এই দিনই ভারত ও পাকিস্তানের কাছে একই রকম পরামর্শ এসেছে চীনেরও। পহেলগাম হত্যাকাণ্ডের পরেও সীমান্তে গোলাবর্ষণ বন্ধ করেনি পাকিস্তান। পাক গোলায় কাশ্মীরের একাধিক নিরীহ নাগরিকের প্রাণহানির পরে যোগ্য জবাব দেয় ভারত। গুড়িয়ে দেওয়া হয় 9টি জঙ্গি ঘাঁটি, আর তাতেই বৃদ্ধি পায় সীমান্ত উত্তেজনা। গোড়ায় মার্কিন প্রশাসনের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হলো, পরবর্তীতে কিছুটা হলেও সুর নরম করে হোয়াইট হাউস। তারপর থেকে ভারত ও পাকিস্তানের সঙ্গে দফায় দফায় কথা বলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শুক্রবারও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন রুবিও। নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। রুবিওকে জয়শঙ্কর জানিয়েছেন, প্রত্যাঘাত বরাবরই দায়িত্ববোধ, সংযমের পরিচয় দিয়েছে ভারত। আক্রমণ বজায় রয়েছে পরিমিত পরিসরে। জয়শঙ্কর রুবিও কথাবার্তা নিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন বিদেশ দফতরও। দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, উভয় তরফে বিবাদ কমিয়ে প্রত্যক্ষ যোগাযোগ বাড়ানোই এই মুহূর্তের অগ্রাধিকার এবং তার জন্য আমেরিকা সর্বদা প্রস্তুত। জয়শঙ্করের সঙ্গে কথা বলার আগে রুবিও ফোন করেন পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে। তাকেও একই পরামর্শ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। কিন্তু পাক বিদেশ সচিবকে এড়িয়ে কেন সেনাপ্রধানকে সরাসরি ফোন করেন মার্কিন বিদেশ সচিব, সে নিয়ে জোর জল্পনা কূটনৈতিক মহলে। ভারত পাক সীমান্ত উত্তেজনা বৃদ্ধিতে প্রতিক্রিয়া দিয়েছে চীনও। সে দেশের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি প্রকাশ করে বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। অশান্ত সময় দুদেশকে সংযমী থেকে শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরতে জোরালো আবেদন। উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আবেদন। বৃহত্তর স্বার্থে স্থিতিশীলতার পক্ষে সওয়াল শি জিনপিং এর সরকারের। যদিও ভারতের একটাই কথা, আঘাত নয়, প্রত্যাঘাতেই আস্থা রেখেছে অপারেশন সিন্দুর। কলকাতা টিভি। কামানের শব্দ এখন আর শোনা যাবে না, তবু হয়তো ধোঁয়া ছাড়বে বারুদে পুড়ে যাওয়া মাটি। ভারতের নিরীহ সাধারণ মানুষের মৃতদেহ রওনা দেবে শেষ যাত্রায়। যুদ্ধ থেমে গিয়েছে, কিন্তু তার আগে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে অবিরাম হামলা চালিয়েছে পাক সেনা। ভারত শুধুমাত্র জঙ্গি ও পাক সেনা ঘাঁটিতে হামলা চালালেও পাক সেনা ভারতের নিরীহ মানুষ, জনবসতি, ধর্মীয় স্থান কাউকে ছেড়ে দেয়নি। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালো বিদেশ মন্ত্রক। পাক সেনার যাবতীয় হামলার জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা। পাশাপাশি পাকিস্তানের 6টি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করেছে ভারত। শুধু হামলা নয়, ভারতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছে পাকিস্তান। তথ্য তুলে ধরে পাক অপপ্রচার সাংবাদিক সম্মেলনে উড়িয়ে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে। রাত হলেই বাড়বাড়ন্ত নির্লজ্জ পাকিস্তানের মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে হামলা।
তুরস্কে তৈরি শয়ে শয়ে ড্রোন মিসাইল পাঠিয়ে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক সেনা ছাউনিকে নিশানা। শুক্রবার রাত 1:40 নাগাদ পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা। আদমপুর, উধমপুর, ভতেন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসা কেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাই স্পিড মিসাইল ছোঁড়া হয়েছে। বেহায়া পাকিস্তানকে আবারও যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। শনিবার বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনার বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে রফিকি, মুরিদ, চকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে হামলা চালিয়েছে ভারত। এছাড়াও সুক্কুর ও চুনিয়ায় পাক সেনা ঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং কর্নেল সোফিয়া কুরাইশি জানান, ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। ভারত কখনোই চায় না উত্তেজনা বাড়ুক। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। It is Pakistani actions that have constituted provocation and escalation. In response, and I repeat, in response, India has defended and reacted in a responsible and measured fashion to these provocations and these escalations by the Pakistani side. অপারেশন সিঁদুর থেকেই ভারতের স্পষ্ট লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা, নাগরিকদের ওপর হামলা নয়। সেই মতোই ভারতও প্রত্যাঘাত করেছে। বিদেশ সচিব সাফ জানান, পাকিস্তানের সব দাবি অভিযোগ ভুয়ো। Yet again, completely ludicrous claim that Indian missiles have hit Afghanistan. Totally frivolous allegation, and I only want to point out that Afghan people don't need to be reminded about which country it is that has on multiple occasions in just the last 1.5 years targeted civilian populations and civilian infrastructure in Afghanistan. শনিবার রাজৌরিতে পাক হামলায় নিহত রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা। নওশেরায় উদ্ধার তুরস্কের তৈরি কামিকাজি ড্রোনের অংশ। ভারতের জনবসতি এলাকা টার্গেট করছে পাকিস্তান। ড্রোন মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে জম্মু, পাঞ্জাব, রাজস্থান, গুজরাতের একাধিক জায়গায় একের পর এক ড্রোন হামলার মাঝে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। যদিও তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। শিয়ালকোটের লুনিতে জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে বিএসএফ। কলকাতা টিভি। গত কয়েকদিনের এই যুদ্ধে যেমন ভারতের সাধারণ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, ঠিক একই রকমভাবে ভারতের অপারেশন সিঁদুরের ফলে কুখ্যাত জঙ্গিরাও মারা গিয়েছে। এবার সামনে এসেছে সেই জঙ্গিদের তালিকাও। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু পাকিস্তানের ঠিক কি ভূমিকা ছিল এই যুদ্ধে? ভারতের জঙ্গি ঘাঁটি ধ্বংসের বদলে নির্বিচারে সাধারণ নাগরিকদের ওপর গোলাগুলি বর্ষণ করেছে পাকিস্তান। জম্মুর রাজৌরি সেক্টরে পাক শেলিংয়ে মৃত্যু হয়েছে সরকারি আধিকারিকের। নিহত রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজকুমার থাপা। সূত্রের খবর, শনিবার ভোরে তার বাড়ি লক্ষ্য করে পাকিস্তানি শেল আছড়ে পড়ে। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পাকিস্তান মানেই ছায়া যুদ্ধ। সরাসরি লড়াইয়ের ক্ষমতা নেই বলেই তারা বরাবর বেছে নেয় এই পথ। অপারেশন সিঁদুরের পর এবার সরাসরি যুদ্ধে নেমেছে পাক সেনা। সন্ধে নামলেই সীমান্তে হামলা চালাচ্ছে তারা। আকাশপথে উড়ে আসছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, ক্রমাগত চলছে শেলিং। অবশ্য প্রতিটি আক্রমণই মুখ থুবড়ে পড়ছে ভারতীয় সেনার প্রতিরোধের সামনে।
এই পরিস্থিতিতে পাকিস্তানের কাপুরুষোচিত হামলায় প্রাণ গেল উপত্যকার এক উচ্চপদস্থ আধিকারিকের। শনিবার ভোরে পাক শেলিংয়ের জেরে নিহত হন জম্মুর রাজৌরি সেক্টরের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজকুমার থাপা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর। রাজৌরির একাধিক এলাকা লক্ষ্য করে পাক সেনা গোলাবর্ষণ করে, তাতে ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত ডেপুটি কমিশনারের বাড়ি। হামলায় নিহত হয়েছেন রাজকুমার থাপার। অন্যদিকে শনিবার ভোর থেকে জম্মুতে হেভি শেলিং শুরু হয়। বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে জম্মু, রাজৌরি ও পুঞ্চ এলাকাতেও। আহত হয়েছেন একাধিক। পাশাপাশি শ্রীনগরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। উরি এলাকাতেও পাক গোলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আখনুর, হামিরপুর, কল্যাণওয়ালা এলাকাতেও ভারী গুলিবর্ষণ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। সাংবাদিক বৈঠকে উপত্যকার জনবসতিপূর্ণ একাধিক জায়গায় পাক হামলার কথা স্পষ্টভাবে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। There has been a particular focus in its targeting of civilian infrastructure and the population in Jammu and Kashmir and Punjab. Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Shri Rajkumar Thapa, adding to the civilian casualties and the damage in that state. ভারত যেখানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে, সেখানে পাকিস্তান ভারতের নিরীহ নাগরিকদের টার্গেট করেছে, তাদের বাড়ি লক্ষ্য করে শেলিং করছে। তবে হামলা চালালেও ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ধারাবাহিকভাবে নাস্তানাবুদ হতে হচ্ছে পাক সেনাকে। কলকাতা টিভি। পহলগাম হানার বদলায় পাকিস্তানের মাটিতে পরপর 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। সেই অপারেশন সিঁদুরে অন্তত 100 জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। এদের প্রত্যেকেই কুখ্যাত জঙ্গি। পার্লামেন্ট হামলা থেকে পুলওয়ামা জঙ্গি হানা, ভারতের জঙ্গি কার্যকলাপের নেপথ্যে থাকা একাধিক জঙ্গি রয়েছে সেই তালিকায়। এবার সেই সব জঙ্গিদেরই নাম পরিচয় প্রকাশ্যে এলো এবং সেই জায়গা থেকেই আরও একবার ভারত স্পষ্ট করে দিল যে এখানে ভারতের হামলা করার জন্য পাকিস্তান কিভাবে জঙ্গিদের পুষছে এবং সেই জঙ্গিরা কিভাবে ভারতের মাটিতে একের পর এক জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান যে জঙ্গি পোষে সেই তথ্য এখন খোলা খাতার মতো গোটা বিশ্বের সামনে। এরপরেও কি পাকিস্তান থামবে, নাকি মুখ লুকিয়ে চোরা হামলা চালিয়েই যাবে? যদি যায়, তার উত্তর দিতে যে ভারত তৈরি, সে কথা কিন্তু প্রমাণ হয়ে গেছে। অপারেশন সিন্দুরে 9টি পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। রাজনাথ সিং আগেই জানিয়েছিলেন ভারতের সামরিক অভিযানে নিকেশ হয়েছে 100-রও বেশি জঙ্গি। এবার সেই তালিকার বেশ কিছু নাম সামনে এসেছে। প্রত্যেকেই কুখ্যাত জঙ্গি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ হিসেবে পরিচিত। পার্লামেন্ট হামলা থেকে পুলওয়ামা জঙ্গি হানার নেপথ্যে থাকা জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের পরিবারের অনেক সদস্যই নিকেশ হয়েছে ভারতীয় অভিযানে। নিহত জঙ্গিদের তালিকায় 5টি বড় নাম সামনে এসেছে। মুদাসসার খাদিয়ান খাস ওরফে আবু জুন্দাল লস্কর-ই তৈবার সঙ্গে যুক্ত। তার জানাজার নামাজ একটি সরকারি স্কুলে অনুষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন জামাত উদ দায়ের হাফিজ আব্দুল রউফ। পাক সেনাবাহিনীর একজন কর্মরত লেফটেন্যান্ট জেনারেল এবং পাঞ্জাব পুলিশের আইজি প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাফিজ মোহাম্মদ জামিল জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। মৌলানা মাসুদ আজহারের বড় শালক মোহাম্মদ ইউসুফ আজহার, পরিচিত নাম ওস্তাদ জি মোহাম্মদ সেলিম ঘুসি সাহাব, জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। মৌলানা মাসুদ আজহারের শালক। IC 814 হাইজ্যাকিং এর মামলায় তাকে ওয়ান্টেড করা হয়েছিল। খালিদ ওরফে আবু আকাশা লস্কর-ই তৈবার সঙ্গে যুক্ত। জম্মু কাশ্মীরে একাধিক সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে জড়িত ছিল। তার জানাজা ফয়সালাবাদে অনুষ্ঠিত হয়। জানাজায় পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং ফয়সালাবাদের ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন। মোহাম্মদ হাসান খান জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। পাক অধিকৃত কাশ্মীরে JEM এর অপারেশনাল কমান্ডার মুফতি আসগর খান কাশ্মীরের ছেলে। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সমন্বয়ের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। পাক জঙ্গি নেটওয়ার্কের বড় মাথাদের নিকেশ করেছে ভারত, কিন্তু জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা, পাক পুলিশ, পাক প্রশাসনের বড় কর্তারা কেন উপস্থিত? কেন জঙ্গিদের জাতীয় পতাকায় মুড়ে সম্মান জানালো পাকিস্তান? এই ছবিগুলো পাক সরকারের সঙ্গে জঙ্গি নেটওয়ার্কগুলোর সরাসরি যোগ থাকার প্রমাণ নয় কি? কলকাতা টিভি।
যুদ্ধ থেমেছে, কিন্তু তার আগেই হালাত নড়বড়ে হয়ে গিয়েছিল পাকিস্তানের। যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রাক্তন পাক সেনাকর্তার একটি ভিডিও নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ভাইরাল সেই ভিডিওটি শেয়ার করা হয়েছিল রবি ভাদোরিয়া নামে একটি এক্স হ্যান্ডেল থেকে। কি বলা হয়েছিল সেখানে? পাকিস্তানের অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা নাকি সেই ভিডিওতে বলেছেন ভারতের আছে 16 লক্ষ সেনা আর পাকিস্তানের 6 লক্ষ। কেউ কেউ বলছেন এসব মিথ্যা প্রচার। মিথ্যে কথাই যদি ওঠে, তবে এতদিন ধরে কি করলো পাকিস্তান? যুদ্ধ নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে গেছে দিনের পর দিন। ভুয়ো খবরে কখনো ভারতের বিমান ঘাঁটি ধ্বংস করছে, কখনো আবার ভারতের হামলায় গুরুদ্বারা ধ্বংস হয়েছে বলে দাবি করছে। কিন্তু মিথ্যে প্রচারের আশ্রয় কেন নিয়েছে পাকিস্তান? প্রথমত, অর্থনৈতিকভাবে দেশটা দেউলিয়া। পেটের ভাত জোগাতে পাক আম আদমির নাভিশ্বাস ওঠে। সেখানে দেশের মানুষকে যুদ্ধে নাস্তানাবুদ হওয়ার খবর জানাতে চায় না পাক সরকার। তাই বড়াই করে এই করেছি সেই করেছি দাবি পাকিস্তানের। দ্বিতীয়ত, গুরুদ্বারার ওপর হামলা করেছে ভারত। এই ধরনের খবর দেখিয়ে ভারতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চেয়েছিল পাকিস্তান। চেয়েছিল ভারতীয় সেনার মনোবল ভেঙে দিতে। আবার আফগানিস্তানে ভারতের হামলার ভুয়ো খবর ছড়িয়ে আফগানিস্তানকে পাশে পেতে চেয়েছিল পাক সেনা। সব মিলিয়ে এই যুদ্ধ পাকিস্তানের তরফে ততটা কামান বা মিসাইলের ছিল না, যতটা ছিল প্রপাগান্ডার। হ্যাঁ, প্রপাগান্ডার পাকিস্তান। এছাড়া আর কি বা অস্ত্র আছে তাদের? চলছে অপারেশন সিন্দুর। নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমশই বাড়ছে উত্তেজনা। বিনা প্ররোচনায় আক্রমণ চালিয়েই যাচ্ছে পাকিস্তান। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। এসবের মাঝেই আরেক যুদ্ধ চালানোর চেষ্টা করছে পাকিস্তান। প্রোপাগান্ডার যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর লড়াই। উদ্দেশ্য ভারতীয়দের মধ্যে বিভ্রান্তি, ভয় ও উত্তেজনা তৈরি করা। কিন্তু একের পর এক দাবিকে ফ্যাক্ট চেকে মিথ্যে প্রমাণ করছে ভারত সরকারের তথ্য বিভাগ, PIB ও ভারতের বিদেশ মন্ত্রক। একটি ভুয়ো দাবি ছড়ায় পাকিস্তানের JF-17 ফাইটার জেট হাইপারসনিক মিসাইল ছুঁড়ে ভারতের আদমপুর বেসে থাকা S-400 ধ্বংস করেছে। PTV এবং চীনের গ্লোবাল টাইমস এই খবর ছড়িয়েছে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়েছে এটা ভুয়ো। আরও দাবি, ভারতীয় মহিলা পাইলট শিবানী সিং পাকিস্তানে বন্দী। PIB ফ্যাক্ট চেকে জানিয়েছে এই খবর সম্পূর্ণ ভুল। ভুয়ো পোস্টে দাবি করা হয় পাকিস্তানের সাইবার হামলায় ভারতের 70% বিদ্যুৎ গ্রিড অচল। এটিও ভুয়ো প্রমাণিত হয়েছে। আরও এক দাবি, হিমালয়ে ভারতের 3টি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। PIB জানায় কোনো যুদ্ধবিমান ভেঙে পড়েনি। সবচেয়ে বিপজ্জনক ভুয়ো খবর ছড়ায় ভারত নাকি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে। PIB জানায় এই ভিডিও মিথ্যে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে বানানো হয়েছে। এছাড়াও ভারতের একাধিক সেনা ঘাঁটি ধ্বংস হয়েছে। বালাকোটে হামলা ব্যর্থ হয়েছে। ভারত যুদ্ধবিরতি চেয়েছে। সবই PIB ফ্যাক্ট চেকে মিথ্যে প্রমাণিত। খবর ছড়ানো হয় ভারত আফগানিস্তানেও মিসাইল হানা করেছে। সেই খবরও সর্বৈব মিথ্যে। ভুয়ো খবরের দাবি ভাটিন্ডা বিমান ঘাঁটি, নাগরোটা বিমান ঘাঁটি ধ্বংস করেছে পাকিস্তান। এমনকি উধমপুর ঘাঁটিও নাকি ধ্বংস করেছে তারা। এসবই মিথ্যে খবর। अब मैं आपको पाकिस्तान की मिस इन्फॉर्मेशन कैंपेन के बारे में अवगत कराऊंगी। पहला, पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका ये भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, भटिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डम्प्स जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विद फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीजें बिल्कुल सही सलामत हैं। अब मैं आपको बताना चाहती हूँ कि पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक है और तथ्यों से दूर है कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है।
সরকারি সূত্র বলছে, এই অপপ্রচার পাকিস্তান থেকে সংগঠিত ও পরিচালিত। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং অফিসিয়াল সোর্স থেকেই খবর যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ছোট্ট একটা যুদ্ধ গড়িয়েছিল মাত্র কটা দিন, তাতেই পাকিস্তানের অর্থনীতি টলমল হতে শুরু করেছিল। কি করবে এরপর পাকিস্তান? দেউলিয়া হয়ে যাওয়া ছাড়া আর কি কোনো রাস্তা তাদের হাতে আছে? সম্ভবত এই অবস্থা থেকে বাঁচতেই দুনিয়ার সামনে হাত পাতল পাকিস্তান এবং সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর করল IMF। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও এই ঋণ মঞ্জুর করা হয়েছে। শুক্রবার রাতে এই তথ্য প্রকাশ্যে এনেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানকে প্রায় 8,500 কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক আর্থিক তহবিল IMF। এ নিয়ে IMF এর যে ভোটদান হয় সেখানে বিরত থেকেছে ভারত। এখন প্রশ্ন, IMF এর মঞ্জুর করা এই টাকা পাকিস্তান দেশের কাজে লাগাবে নাকি নতুন করে জঙ্গি পোষার কারখানা চালু করবে আবার? সময় তার উত্তর দেবে। সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান, এই তথ্য এখন জলের মতো পরিষ্কার। তবুও পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক আর্থিক তহবিল IMF। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও এই ঋণ মঞ্জুর করা হয়েছে। শুক্রবার রাতে এই তথ্য প্রকাশ্যে এনেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অতীতেও বিপুল ঋণে জর্জরিত পাকিস্তানকে ফের ঋণ মঞ্জুর করার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে IMF এর ভূমিকা নিয়ে। পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই। গত কয়েক বছর ধরে IMF এর ঋণের ওপর টিকে রয়েছে শাহবাজের দেশ। সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের IMF এর কাছে যায় ইসলামাবাদ। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে। শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল IMF এর ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানেই ভারত উদ্বেগ প্রকাশ করে জানায়, অতীতেও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান। ঋণের টাকা পাকিস্তান সঠিক কাজে ব্যবহার করেনি। সরাসরি সন্ত্রাসবাদে অর্থ যোগানের আশঙ্কা প্রকাশ ভারতের। ঋণের অর্থ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে অপব্যবহার করতে পারে। ফলে এই ঋণ কোনোভাবেই দেওয়া উচিত নয়। ঋণ গ্রহণের পর যে সকল শর্ত মেনে চলা উচিত, অতীতেও সেই নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান। ফলে এবারও এই অর্থ অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। ভারত আপত্তি জানালেও ঋণ দেওয়ার ক্ষেত্রে ভোটের ফলাফল ছিল পাকিস্তানের পক্ষে। তবে ভোট থেকে বিরত থাকে ভারত। ঋণ মঞ্জুর হওয়ার পর পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়। সন্ত্রাসবাদে লাগাম টানার প্রতিশ্রুতি দিয়ে এর আগেও ঋণ নিয়েছিল পাকিস্তান। যদিও বাস্তবে সেই সন্ত্রাসে কোনো লাগাম পড়েনি তা ইতিমধ্যেই স্পষ্ট। বিশ্বকে দেখাতে হাফিজ সঈদ সহ অন্যান্য জঙ্গিদের জামাই আদরে জেলে রেখেছে সেখানকার সরকার। লস্কর, আল কায়দা, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠন খাতায় কলমে পাকিস্তানে নিষিদ্ধ হলেও ঘুরপথে এই সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থের যোগান দিয়ে চলেছে শাহবাজ সরকার। 22 এপ্রিল পেহেলগাম হামলা তা আরও একবার প্রমাণ করেছে। কলকাতা টিভি। ভারতের যুদ্ধের খবরে তো ছিলাম, সেখান থেকে চলে আসি আন্তর্জাতিক দুনিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ খবরে। তিনি যে কখন কি বলবেন তা বোধহয় তিনি নিজেও জানেন না। বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা। ট্যারিফের চাপে হইচই ফেলে দিয়েছিলেন গোটা দুনিয়ায়। চীনের ওপর তো শুল্কের পাহাড় চাপিয়ে দিয়েছিলেন। পাল্টা দিয়েছিল চীনও, ভরপুর ট্যাক্স চাপিয়েছিল আমেরিকার ওপর। কি হলো তারপর? ঢোক গিললেন ট্রাম্প। চীনের ঘাড়ে চাপানো শুল্কের বোঝা কমাবে আমেরিকা। খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ডে উচ্চস্তরীয় বাণিজ্য বৈঠক করবে আমেরিকা ও চীন। তারপরই এ নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। ভারত সহ দক্ষিণ এশীয় দেশগুলির ওপর চাপানো করও কমাতে পারে আমেরিকা। চীনা পণ্যের আমদানিতে বেজিং এর ঘাড়ে বিরাট কর চাপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ঢুক গিললেন তিনি। ইঙ্গিত দিলেন চীনের উপরে কর কমাতে চলেছে আমেরিকা। তাকে বলতে শোনা গিয়েছে, এতটা বেশি নেওয়া যায় না, এখন তো 145, আমরা জানি ওটা নেমে আসবেই।
Let him go, and we'll put 100% tariff on his toys, and he won't sell one toy in the United States. ভারত, কানাডা, চীন সহ একাধিক দেশের উপর 2 এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। যদিও চাপের মুখে কিছুটা পিছু হটতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। পারস্পরিক শুল্কের উপর 90 দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিশ্বের বাকি দেশগুলির জন্য, কিন্তু রেহাই মেলেনি চীনের। তাদের উপরে 145% কর চাপিয়ে দেওয়া হয়েছে। এবার সেই করই কমানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন ট্রাম্প। কবে থেকে কমতে পারে কর? এক সংবাদ মাধ্যমের দাবি, আগামী সপ্তাহ থেকেই লাগু হতে পারে নতুন করের হার। সূত্রের খবর, শীঘ্রই সুইজারল্যান্ডে উচ্চস্তরীয় বাণিজ্য বৈঠক করবে আমেরিকা ও চীন। তারপরই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। সূত্র বলছে, চীনের উপরে চাপানো কর 50 থেকে 54% নেমে আসতে পারে। ভারত সহ দক্ষিণ এশীয় দেশগুলির উপর চাপানো করও কমাতে পারে আমেরিকা। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। আবার পলিটিক্স নিয়ে ফিরব সোমবার ঠিক রাত 8:30 এবং অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।